নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। সামনে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, অনেক অনেক স্কুলে তো পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাস বিষয় সম্পূর্ণ সাজেশন, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে মান 2, 4 এবং 8-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট নয়, টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু সমানভাবে কার্যকরী। এই প্রশ্নগুলো রেডি রাখলে তোমরা কিন্তু মাধ্যমিকের জন্য অনেকাংশে এগিয়ে থাকবে। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম দিচ্ছ, তো এক্সামে কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন স্যার ম্যামেরা বিভিন্ন মানসিকতা নিয়ে প্রশ্ন করে থাকে। তাই তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই সাজেশন দেখবার পূর্বে তোমাদের স্কুলের স্যারেরা পরীক্ষার আগে বা ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলোকে বারবার আলোচনা করেছে সেই সমস্ত প্রশ্নগুলোকে আগে ফোকাস করবে, তারপরে এই সাজেশন দেখবে। আশা করছি উপকার পাবে। তো বেশি দেরি করবো না, সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমরা চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে মান 2-এর জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? 2 নম্বর, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 3 নম্বর, গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কী? 4 নম্বর, ভারত সভা কোন কোন বিষয়ে আন্দোলন করেছিল? এই সভা প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য লেখো। 5 নম্বর, গোরা উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিপালন লক্ষ্য করা যায়? 6 নম্বর, জাতীয়তাবাদের বিকাশে নবগোপাল মিত্র, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কী ভূমিকা পালন করেছিলেন, বা বলতে পারে এনারা কে ছিলেন? 7 নম্বর, এনফিল্ড রাইফেল কী বা এর বৈশিষ্ট্য লেখো, অথবা এরকম করেও প্রশ্নটা বলতে পারে ঘুরিয়ে, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী? 4 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ টিকাটাকে খুব ভালো করে দেখবে সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। বা প্রশ্নটা এভাবে বলতে পারে, এখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্নও কিন্তু আসতে পারে যে মহারানীর ঘোষণাপত্র বলতে কী বোঝো, বা মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য বা ঐতিহাসিক তাৎপর্য কী ছিল, বা মহারানী ঘোষণাপত্রের মাধ্যমে ব্রিটিশ সরকার কীভাবে দেশীয় রাজাদের ক্ষোভকে প্রশমিত করতে চেয়েছিল, বা মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পাবাজি বা প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয়েছে কেন। তো মহারানীর ঘোষণাপত্রটাকে কিন্তু খুব ভালো করে দেখবে। পরবর্তী দেখবে হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক, মানে ইলবার্ট বিল বলতে কী বোঝো, বা ইলবার্ট বিল বিতর্ক বলতে কী বোঝো, ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন? 2 নম্বরে কিন্তু বলতে পারে, 4 নম্বরে আসতে পারে। তো মহারানী ঘোষণাপত্র এবং ইলবার্ট বিল খুব ভালো করে পড়বে। এইবার তোমরা মান 8-এর জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, আর এখানটাতেই কিন্তু তোমাদের এই অধ্যায়ের মূল রহস্য লুকিয়ে আছে। এই 3টে প্রশ্ন ভালো করে পড়লে এই অধ্যায় কিন্তু সম্পূর্ণটাই কভার হয়ে যাবে। প্রথম প্রশ্ন, 19 শতকে লেখায় ও রেখায় কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা লেখার সময় কিন্তু উত্তর সংকেতে তোমরা যে সমস্ত জিনিসগুলো লিখতে হবে তোমাদেরকে, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, তো এই পার্টগুলো দিয়ে লিখতে হবে। তো এই পার্টগুলোরই কোনো একটা সিঙ্গেল পার্টকে তুলে দিয়ে বলতে পারে জাতীয়তাবাদের বিকাশে এটি কী ভূমিকা নিয়েছিল, বা চেতনা বিস্তারে কী সহায়তা করেছিল, বা জাতীয়তা ভাবধারাকে কীভাবে উদ্দীপ্ত করেছিল। বলতেই পারে যে আনন্দমঠ জাতীয়তাবাদী ভাবধারাকে কীভাবে উদ্দীপ্ত করেছিল, গোরা উপন্যাস কীভাবে ভারতীয়দের জাতীয়তাবাদ চেতনা বিস্তারে সহায়তা করেছিল, বা বলতেই পারে তোমাদের বর্তমান ভারত কীভাবে জাতীয়তাবাদ বিকাশে ভূমিকা নিয়েছিল, বা চিত্র দিয়েও একই রকমভাবে প্রশ্ন আসতে পারে। তো খুব গুরুত্ব সহকারে দেখবে। 2 নম্বর, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, আর এই বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। আর এই প্রকৃতি পড়তে গেলেই কিন্তু তোমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম কেন বলা হয় 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে, বা জাতীয় বিদ্রোহ কেন বলা হয়, সামন্ত শ্রেণীর বিদ্রোহ কেন বলা হয়, সিপাহী বিদ্রোহ বলা হয় কেন, তো এইগুলা বলা কতটা যুক্তিযুক্ত, এগুলা কিন্তু আবার 4 নম্বরে তোমাদের ভালো করে হয়ে যাবে। এই পার্টটা তোমরা যদি ঠিকঠাক করে পড়ো, আর এই পার্টগুলো থেকে কিন্তু 2 নম্বর আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, তো এই পার্টটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। এরপরে তোমরা দেখবে 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। যদিও 2026-এ কিন্তু মাধ্যমিক চেয়ে 4 নম্বরে এই প্রশ্নটা এসে গিয়েছে, অতটা গুরুত্বপূর্ণ নেই, তবে 2 নম্বরের জন্য দেখে রেখো। তারপরে এখানে যেটা পড়বে, এই রাজনৈতিক সভা সমিতিগুলো, যে সভা সমিতিগুলো হলো, এর যে সাধারণ বৈশিষ্ট্য বা প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং কার্যাবলী কী ছিল। কী কী সভা ছিল? জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা, এগুলার সম্পর্কে তোমরা পড়বে এবং এদের মধ্যে পার্থক্যগুলো একটু দেখার চেষ্টা করবে। প্রশ্নটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সেকেন্ড অথবা যেটা রয়েছে, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর পরবর্তী টিকা বলতে পারে ভারত সভা বা জমিদার বা ল্যান্ড হোল্ডার সোসাইটি। তবে এই পার্টগুলো কিন্তু ভালো করে দেখতে লাগবে। তবে 1 নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে দেখবে, এবং 3 নাম্বারটাও ভালো করে দেখবে। 2 নাম্বার তো দেখছোই। তো এই পার্টগুলো একটু ভালো করে রেডি রাখলে আশা করছি চতুর্থ অধ্যায় থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা শুধু দ্বিতীয় ইউনিট টেস্ট নয়, টেস্ট এবং ফাইনালেও কিন্তু খুব ভালো করে আসতে পারবে।
এবার তোমরা পঞ্চম অধ্যায় থেকে মান 2 এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, মুদ্রণের ইতিহাসে 1800 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বর বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? 3 নম্বর বিদ্যাসাগর 60 বলতে কী বোঝো? মানে বিদ্যাসাগরের যে বর্ণমালা সংস্কারের বিষয়টা, এটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। 4 নম্বর কয়েকজন ব্যক্তিত্ব রয়েছে, মহেন্দ্রলাল সরকার, তারকনাথ পালিত, সত্যেন্দ্রনাথ বসু, রাজেন্দ্রনাথ মুখার্জি, এনাকে কিন্তু বাংলার বিশ্বকর্মা বলা হয়। তো প্রশ্ন এরকমও আসতে পারে, বাংলার বিশ্বকর্মা কাকে কেন বলা হয়? 5 নম্বর বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ছিল, বা ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল, বা ছাপাখানা প্রতিষ্ঠার পর শিক্ষা কেন সার্বজনীন হলো, এই পাঠগুলো দেখতে লাগবে। তাছাড়াও বাংলা মুদ্রণে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী, শ্রীরামপুত্র এই নামে কারা পরিচিত ছিলেন, শ্রীনিকেতন ও ব্রহ্মচার্য আশ্রম কে কবে কেন প্রতিষ্ঠা করেন। এরপরে তোমরা দেখবে জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়, এর কর্মসূচি কী ছিল। 10 নম্বরটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, বাংলার অধিকাংশ ছাপাখানা কলকাতায় গড়ে উঠেছিল কেন, বা 19 শতকে ভারতের মধ্যে সর্বাধিক সংখ্যক ছাপাখানা বাংলায় গড়ে উঠেছিল কেন, বা বাঙালির অধিকাংশ ছাপাখানা যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল কেন, বা 19 শতকে বাংলায় ব্যবসায়িক ভিত্তিতে ছাপাখানা বিকশিত হয়েছিল কেন, মানে হিকির ছাপাখানা বিখ্যাত কেন। এই পার্টটা একটু দেখে রাখবে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ রয়েছে, তবে অত বেশি গুরুত্বপূর্ণ নয়। পরবর্তী কেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন, যন্ত্রটির কাজ কী। 12 নম্বর প্রসেস প্রিন্টিং কী। 13 নম্বর ছাপাখানার বিকাশে ও শিক্ষার প্রসারে স্কুল বুক সোসাইটির কী ভূমিকা নিয়েছিল। 14 নম্বর কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দির ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ISCS এর ভূমিকা কী ছিল। 15 নম্বর ওষুধ শিল্পের জনক কাকে বলা হয়, তিনি কি প্রতিষ্ঠা করেন। এখানে এবার তোমরা কিন্তু 4 নাম্বার বা 2 নাম্বার বলতে পারো, বা 4 নাম্বার বলতে পারো, এই পার্টটা গুরুত্বপূর্ণ রয়েছে, দেখবে হ্যালহেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন। চতুর্থ অধ্যায়ের মতো পঞ্চম অধ্যায় কিন্তু এই 8 নম্বর পার্টটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এখানেই কিন্তু রহস্য লুকিয়ে আছে এই গোটা অধ্যায়ের। আর এই পার্টটা পড়লে আশা করছি যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু সহজে করে আসতে পারবে, সেটা সেকেন্ড ইউনিট টেস্ট হোক বা ফাইনাল। দেখো, প্রথমেই যে প্রশ্নটা এই বছরের জন্য এবং মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার বা শিক্ষা ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও, বা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। এখানে কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসাবে বলতে পারে, যেটা আগেও বলেছি, ব্রহ্মচার্য আশ্রম শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন কেন তিনি, তার শিক্ষা দর্শনের স্বরূপ আলোচনা করো। পরবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর, মানে অথবা আকারে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে আর কি, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী আদর্শ উদ্যোগ বা উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো, বা বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে থাকে হচ্ছে 3 নম্বর যে অথবাটা, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আজও কতটা প্রাসঙ্গিক বা আলোচনা করো। অথবা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কিনা, রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় সমালোচনা করেছেন ব্যাখ্যা করো। এই পার্টটা একই টাইপের উত্তর, একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে, সুন্দর করে নোট কিন্তু তোমরা যদি প্রেজেন্ট করে রাখতে পারো, তাহলে যে অংশই আসুক তোমরা ঠিকঠাক করে কিন্তু গুছিয়ে লিখে আসতে পারবে। তো এই পার্টটা কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমায় দেখতে হবে। 2 নম্বর তোমরা দেখবে ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে তোমরা টিকা হিসাবে বিজ্ঞান শিক্ষার মধ্যে যেটা দেখবে, মহেন্দ্রলাল সরকার, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ISCS, কলকাতা বিজ্ঞান কলেজ, আচার্য জগদীশ চন্দ্র বসুর বিজ্ঞান মন্দির, কারিগরি শিক্ষার ভিতরে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, জাতীয় শিক্ষা পরিষদ। এই পার্টগুলো দিয়ে কিন্তু এই উত্তরটা হবে, আর এই পার্টগুলো একটু ডিটেলসে পড়ে রাখলে তোমাদের 4 নম্বরের জন্য হয়ে যাবে। তো এই পার্টগুলো কিন্তু 4 নম্বরে টিকা আকারে বা প্রশ্ন আকারে কিন্তু আসতে পারে, আবার দুটো অ্যাড করে 8 নম্বরেও আসতে পারে, তাই খুব ভালো করে দেখবে। আবার এখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন হতে পারে, বুঝতে পেরেছো। পরবর্তী বাংলার মুদ্রণ শিল্প বা ছাপাখানার বিকাশে সম্পর্কে আলোচনা করো, বা সরকারি বা বেসরকারি উদ্যোগ ছাপাখানার বিকাশে বা ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। বিশেষ করে মুদ্রণ শিল্প বা ছাপাখানার বিকাশে বেশ কয়েকজন ব্যক্তিত্ব, তার ভিতরে একটা ইনস্টিটিউট শ্রীরামপুর মিশন প্রেস, গঙ্গা কিশোর ভট্টাচার্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চার্লস উইলকিন্সের ভূমিকা কী ছিল আলোচনা করো। এই পার্টটা দেখতে লাগবে। এই পার্টগুলো দেখলে তোমরা কিন্তু পঞ্চম অধ্যায় সম্বন্ধে একদম নিশ্চিন্ত হয়ে যাবে, এবং তোমরা কিন্তু টেস্ট ফাইনাল বা দ্বিতীয় ইউনিট টেস্ট হোক সবকটাই কিন্তু ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে। ষষ্ঠ অধ্যায় থেকে মান 2 এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, 3 কাঠিয়া প্রথা বলতে কী বোঝো, মোপলা বিদ্রোহ ও রুম্পা বিদ্রোহ কেন হয়েছিল, 3 নম্বর কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন গঠিত হয়েছিল, 4 নম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিলেন, 5 নম্বর ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন, 6 নম্বর বিংশ শতকে ভারতে ব্রিটিশ বিরোধী কৃষক ও শ্রমিক আন্দোলনগুলি 2টি করে বৈশিষ্ট্য উল্লেখ করো, 7 নম্বর একা আন্দোলন শুরু হয় কেন, 8 নম্বর কৃষক আন্দোলনে বেশ কয়েকজন ব্যক্তিত্ব, বীরেন্দ্রনাথ শাসমল যিনি বাংলা থেকে, এছাড়াও বাবা রামচন্দ্র, আল্লাহরি সীতারাম রাজুর, এদের ভূমিকা কী ছিল, মাদারিপাশে কে ছিলেন, 10 নম্বর সত্যাগ্রহ বলতে কী বোঝো। এর পরবর্তী তোমরা পড়বে হচ্ছে 1929 খ্রিস্টাব্দে শিল্প বিরোধ বিল ও যৌথ নিরাপত্তা বিলে কী বলা হয়েছিল, বা প্রশ্নটা এরকম বলতে পারে, ভারতীয়রা এই বিল দুটির বিরোধিতা করেছিল কেন। 12 নম্বর নিখিল ভারত বা সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সারা ভারত কিষাণ সভা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 13 নম্বর চৌরি চৌরার ঘটনাটি কী, 14 নম্বর কালীপরাজ ও উজালিপরাজ কী, 15 নম্বর মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন। তো এই মান 2 এর প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা রেডি রাখো।
মান 4-এর জন্য তোমরা এবার যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে ভারতের প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কৃষক ও শ্রমিক আন্দোলনের বা আন্দোলনগুলির সাধারণ বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। টিকা হিসাবে তোমরা দেখবে বারদৌলি সত্যাগ্রহ, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি ডাব্লিউপিপি, তাম্রলিপ্ত জাতীয় সরকার, মিরাট ষড়যন্ত্র মামলা, কংগ্রেস সমাজতন্ত্রী দল, সারা ভারত কিষাণ সভা বা কৃষক সভা বা কৃষক প্রজা পার্টি, তেভাগা আন্দোলন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এআইটিইউসি। এই পার্টগুলো কিন্তু অবশ্যই তোমরা 4 নম্বরের জন্য খুব ভালো করে রেডি রাখবে। এখান থেকে 2 নম্বরের প্রশ্নও কিন্তু আসতে পারে, আবার কিন্তু টুকরো প্রশ্ন হিসাবে অ্যাড হয়ে কিন্তু আবার 8 নম্বরেও কিন্তু ঢুকতে পারে। তো এই পার্টগুলো তোমাদের কিন্তু ষষ্ঠ অধ্যায় থেকে খুব ভালো করে 4 নম্বর এবং 2 নম্বরের জন্য রেডি রাখতে হবে। এবার 8 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো লক্ষ্য রাখবে, দেখো 4, 5, 6-এর মতো কিন্তু এখানেও কিন্তু 8 নম্বরে কিন্তু মূল গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে। প্রথম প্রশ্নই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। অর্থাৎ কতগুলো আন্দোলন রয়েছে বলো তো? বঙ্গভঙ্গ, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো। এই প্রত্যেকটা আন্দোলনে কৃষক এবং শ্রমিক শ্রেণীর ভূমিকা কিন্তু তোমাদের আলাদা আলাদা পাঠ করে পড়তে হবে। তার ভিতরে যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজের সীমিত অংশগ্রহণের কারণ কি, অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিলেন, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিকদের ভূমিকা কীরূপ ছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা বা অবদান কীরূপ ছিল, আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা লেখো। বা এরকম বলতে পারি, ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনে ভারতের কৃষকদের কী ভূমিকা ছিল, বা 20 বা বিংশ শতকে জাতীয়তাবাদী আন্দোলনে ভারতের কৃষকদের অংশগ্রহণ বর্ণনা করো বা কৃষক আন্দোলনের অগ্রগতি ব্যাখ্যা করো। আর শেষ প্রশ্ন, 20 শতকে বা বিংশ শতকের ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল বা বামপন্থী রাজনীতির বৈশিষ্ট্য ও চরিত্র পর্যালোচনা করো। ভারতের বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী রূপ ছিল বা কী নিয়েছিল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলো সিলেকশন করলাম এগুলা কিন্তু শুধুমাত্র তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট নয়, টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু অধ্যায়ভিত্তিক একদম মাস্টার একদম পুরো সাজেশন দিয়ে দিলাম। এই সাজেশন ফলো করলে আশা করছি তোমাদের একদম মাধ্যমিকের জন্য চিন্তা করতে হবে না। খুব ভালো করে একটু যত্ন সহকারে পড়ো, এই যে পার্টগুলোর কথা বলা হচ্ছে সেই পার্টগুলো একটু এক্সট্রা করে গুরুত্ব দাও। আশা করছি তোমরা পারবে। তো বেশি দেরি করবো না, অনেক কথা বলে ফেললাম, সামনে যেহেতু পরীক্ষা আছে। সকলে খুব ভালো থেকো এবং ভিডিওগুলো বারবার করে দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সকলকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।